সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি আজকে ডক্টর সাদত হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, অধ্যাপক ফেরদৌস হোসেন এবং ডক্টর নাজমুল আহসান করিমুল্লাহ। আর আরেকটি স্টুডিওতে আছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির 4 জন সদস্য। আমাদের আমাদের প্রসঙ্গ ছিল রিজার্ভের অর্থ হ্যাকিং, কার্গো নিষেধাজ্ঞা এবং ইউপি নির্বাচন। আমাদের যে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা ইতিমধ্যে কার্গো নিষেধাজ্ঞা, অর্থাৎ কার্গো বিমান পরিবহনের ক্ষেত্রে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা রিজার্ভের অর্থ হ্যাকিং এর ব্যাপারে ঠিক বিরতির আগে অর্থমন্ত্রী এবং একজন ব্যাংকার, সাবেক ডেপুটি গভর্নর, তার বক্তব্য দেখেছি। আমরা এই বিষয় নিয়ে এটা আলোচনা করতে চাই। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রিজার্ভের অর্থ হ্যাকিং, আমরা ছোটখাটো হ্যাকিং, প্রথমে আমরা দেখলাম যে এটিএম বুথের হ্যাকিং খুব একটা গুরুত্ব দেয়নি, 17 লাখ 18 লাখ, আমরা মনে করলাম যে বোধহয় অল্প হ্যাকিং এর মধ্যে আমরা পার পেয়ে গেলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এবং রিজার্ভ টাকা সেটি হ্যাক হয় এবং পরিমাণটা হিউজ, 800 কোটি টাকা, যদিও এখনো পরিমাণ আরো বেশি বলছে, আরো বেশি বলা হচ্ছে। তো সব মিলিয়ে এটা এখানে শুধু অর্থের ব্যাপার না, একেবারে গোটা আমাদের মনে হচ্ছে যেন অর্থনৈতিক যে নিরাপত্তার একটা যে মূল ভিত্তিভূমি, সেখানে মনে হচ্ছে যেন একটা নাড়া পড়ে গেল। কেন আমরা এই পরিস্থিতির মধ্যে পড়লাম? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সবাইকে উদ্বিগ্ন করে। যে কোনো নাগরিক উদ্বিগ্ন হওয়ার কারণ আমার রিজার্ভে যেটা আমরা এত গর্বিত, আমরা বলছি আমাদের বেড়ে যাচ্ছে। এখন একদিন যদি আমি শুনি যে কোনো কারণে, আমি একজন সাধারণ নাগরিক, যখন অত কিছু বুঝি না, যখন শুনি যে আমার টাকা লোপাট হয়ে গেছে, তখন তো আমার মনে ভয় লাগে। যে একটা জিনিস আমরা বলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানুষের কল্যাণের ক্ষেত্রে, যে দেখো ইনকাম আর্ন করা যত শক্ত, তার থেকে অনেক বেশি শক্ত হচ্ছে আর্ন ইনকাম রক্ষা করা। আমি আমার অনেক ক্লায়েন্টকে, আমার আত্মীয় স্বজনদেরকেও এগুলি বলে যে এক কষ্ট করে টাকা রুজি করছো সেটা বড় কথা নয়, টাকাটা রাখতে পারোস কিনা। কারণ নানানভাবে সাধারণ ব্যক্তিকে ফুসলিয়ে নানানভাবে দেখা যায় যে তার টাকা নিয়ে যাচ্ছে, যখনই শুনছে যে ইনকাম করছে তার দিক থেকেই হয়। এখন বাংলাদেশ অনেক ইনকাম করেছে, হয়তো তার রিজার্ভ বিল্ড আপ হয়েছে। রিজার্ভ যদি শুনে যে এভাবে যায়, আমাদেরকে সাংঘাতিকভাবে ভীত সন্ত্রস্ত করে। এখানে মাননীয় অর্থমন্ত্রী কথা বলেছেন, ইব্রাহিম খালেদ সাহেব কথা বলেছেন, এবং তারা মোটামুটি ভাবে তাদের বক্তব্যটা হচ্ছে যে আমি টাকা এক জায়গায় রেখেছি, যার কাছে রেখেছি, এটা তার দায়িত্ব, আমার দায়িত্ব না। কিন্তু একটু প্যাচ আছে। এটা যদি আপনি সাধারণ ব্যাংকিং এর ক্ষেত্রে ধরেন, নন ডিজিটাল ব্যাংকিং এ, তাহলে একটা প্রশ্ন আসে যে আমার চেক বই, পুরো দায়িত্ব ব্যাংকের নয়। এই কারণে যদি আমার চেক বইটা আমি আপনাকে কোনো কারণে দিয়ে দেই, বা কোনো কারণে আমার থেকে এটা নিয়ে যাওয়া হয়, আমি টের পাইনি, এবং সেই চেকে আপনি সাইন করলে, এটা কিন্তু ব্যাংকের কাছে সরাসরি ব্যাংকের উপরে দোষ আসবে না। তারা বলবে যে আমি ওই এখনকার বই যেগুলি, যেমন আমি কি বলে না মাইকার, তাই না, ওই বইগুলি আমি দেখেছি এবং ওনার বই এবং সাইনটা মোটামুটি ভাবে মিলছে। আমি তো প্রত্যেক টেলার ইজ নট অ্যান হ্যান্ড রাইটিং এক্সপার্ট। সুতরাং এখানে দায়িত্বটা ভাগাভাগির প্রশ্ন উঠবে। তখন তদন্ত হবে, হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে করা হবে, আসলে কে করেছে কি করেছে এগুলি দেখা হবে। সুতরাং দায়িত্বটা একেবারে এককভাবে ব্যাংকের এটা বলা যাবে না। আর যখন ডিজিটাল হয়, তখন থিংস আর মোর কমপ্লিকেটেড। কারণ মোর কমপ্লিকেটেড হচ্ছে, ধরেন আমি দেশের বুঝাইলে বুঝবো, ইন্টারন্যাশনাল ব্যাংকিং এরিয়াটা আমি এখনো এই ব্যাপারে বুঝাইতে পারবো না, কারণ আমি তো অত ডিটেল জানি না। এখানে ধরেন আমার একটা কি বলে এটিএম কার্ড আছে, আমি যদি আপনাকে সেই কার্ডটা দিয়ে দেই, অনেক সময় দিয়ে দেয়, হাজবেন্ড ওয়াইফকে দিয়ে দেয় বা ছেলেকে দিয়ে নাম্বারটা, আপনার যে পিন নাম্বার বা সেটা দিয়ে বলে যে তুমি এটা থেকে টাকা তুলে আনো। এটা কিন্তু বহু হচ্ছে, এটা দিয়ে দিচ্ছে। এখন সেইখানে তো তখন যদি দেখা যায় যে আমার এটিএম বুথ থেকে টাকা উইথড্র হয়েছে এবং কারেক্ট নাম্বার দিয়ে কেউ করছে, তখন একমাত্র যদি সেইখানে ওই পার্টিকুলার সময় যদি সিসি ওয়ার্ক করে, তাকে হয়তো দেখা যাবে যে এটা আপনার ইয়েতে হয়েছে, আপনার আত্মীয় হয়তো কেউ করেছে। আর আত্মীয় না হলে তো দোষটা হয়তো তখন ভিন্নভাবে আসবে। এবং আপনি যদি আগের থেকে দেখান যে না আমার কার্ড চুরি হয়েছে, সেগুলো ভিন্ন জিনিস। কিন্তু আমি দেখেছি অনেক সময় টেলিফোন ইত্যাদির বিলে
একসময় হয়েছে আমাদেরকেও হয়তো বিল একটু খুব হাই ইনফ্লেটেড বিল মনে হয়েছে, আলটিমেটলি চেক টেক করে দেখা গেছে যে হয়তো আমার বাসারই হয়তো কেউ বা খুব ক্লোজ আত্মীয়দের মধ্যে বা অফিসের পিয়ন হয়তো টেলিফোন করে করে অনেক বিল বাড়িয়েছে। সুতরাং এগুলি চট করে বলা যাবে না, আমাদের জন্য এটা একটা দুঃখের ব্যাপার, মানে অসুবিধা। ভয়টা হচ্ছে যে বাংলাদেশে আর্থিক সেক্টরে আসবে, আমি অন্য সেক্টরের কথা যাচ্ছি না, আর্থিক সেক্টরে তো একটা ঘটনা ঘটে নাই। আপনি যদি দেখেন যে একটা ঘটনা ঘটে নাই, সেই আপনার শুরু হয়েছে ইয়ের থেকে, হলমার্ক না হলমার্কেরও আগে প্রথমে শুরু হয়েছে স্টক এক্সচেঞ্জের টাকা লোপাট হয়ে চলে গেল, স্টক এক্সচেঞ্জের স্ক্যাম প্রথম দিয়ে হয়েছে, হলমার্ক, তারপরে ডেস্টিনি বা বিসমিল্লা গ্রুপ, তারপরে বেসিক ব্যাংক, তারপরে আসলো আপনার বেসিক ব্যাংকের পরে ঋণ খেলাপি হাজার হাজার কোটি কোটি ওভার স্টুডিওলিং, তারপরে আসছে আপনার এই এটিএম বুথ, এটিএম বুথের প্রথম টাকা ইয়ে করা ওই যে বিদেশি এরাও ইনভলভ, তারপরে আসলে এটিএম বুথের ইয়ে ডাকাতি করে নিয়ে গেল তো কালিয়াকোট থেকে, সেটা আবার ধরা পড়লো, তারপরে আসলো এখন এই ঘটনা। অর্থাৎ আমরা তো কোনোটা বাদ যাই না। আপনি যদি বলেন আমাদের অবস্থা হচ্ছে প্রথম যখন ঘটনা ঘটে আমরা উড়াই দিই বা ইয়ে করি, প্রথম কারণ ওই সেই একটা ওই গল্পটা আপনাদের খেয়াল আছে, ওই যে ব্রাহ্মণের এক ছেলের খোঁজ নিতে গেছিল তার মেয়ের বিয়ে না কার জন্য, তখন যে গল্প আছে যে ছেলেটা কেমন, বলছে ভালো, খুব কোনো অসুবিধা নাই, তবে মাঝে মাঝে একটু পেঁয়াজ খায়। তারপরে দেখা গেল পেঁয়াজ কখন খায়, বলে সব সময় খায় না, তখন একটু গোমাংস খায়। ব্রাহ্মণ তো প্রত্যেকটা ইয়েতে লাফাই উঠছে, এরকম করতে করতে গোমাংস সব সময় খায় না, যখন উনি একটু শরাব বা সোমরস এগুলি খায়, তো সোমরসও দেখা গেল তখন তো ব্রাহ্মণ এরকম প্রায় ফিট হয়ে যাওয়ার দশা। এরপরে তারা বলে সোমরসও তো সবসময় খায় না, যেদিন একটু নিষিদ্ধ পাড়ায় টাড়ায় যায় সেই দিন এগুলি করে। তো এখন আমাদের অবস্থা তো হচ্ছে এরকম। আমাকে আপনি বলেন, আপনি টেলিভিশন এগুলি কোন অংশটা বাদ রয়েছে আমাদের? আমাদের কি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যেসব জায়গাতে আপনার দুর্বলতা বা যেসব জায়গাতে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেই জায়গাগুলি কোনো জায়গা বাদ রয়েছে? আপনি স্টক গেল, তারপরে তো আপনি পেপারে আসলো যে বিদেশে প্রতি বৎসর ৭৮,০০০ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আমরা অর্থ পাচারে আছি, আমরা স্টকের স্ক্যামের মধ্যে আছি, আমরা বেসিক ব্যাংকের ইয়েতে আছি, আমরা হলমার্কের আছি, আমাদের তো ইনশাল্লাহ পারফরমেন্স সব দিকে ভালো। তো এটা তো আমাদের, যদি আমি এখন ব্যক্তি হিসাবে আমি একজন ব্যাংকে সামান্য টাকা রাখি ধরেন, যদি সেই হিসাবে আমার উদ্বিগ্ন হওয়ার কথা হবে না? এটা তো আমি ওই কথাই বলছি যে আমার সরকারের টপমোস্ট লোকদেরকে আমি বলবো যে আপনারা সাংঘাতিকভাবে কেয়ারফুল হন। এই যে আপনার সব মানে হই চই করে আমাকে বুঝাই দিচ্ছেন, আমি জিজ্ঞেস করছি যে এত কিছু হলো যখন, হয়তো আপনি এখন তারে দেখেছেন, তাকে জিজ্ঞাসা করছেন, তার উপরে দায়বদ্ধতা দিচ্ছেন, সে বলবো যে আরে মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় আরে তামিম ইকবালরা খেললো, বাংলাদেশের তো খেলার কোনো শেষ নাই। এখন এই জন্য বলছি শাক দিয়ে মাছ ধরার সুবিধা। এখন আপনি এইটা ধরেন, অন্য একটা উত্তর দিয়ে বুঝিয়ে দেবে আমরা সাংঘাতিক ভালো করছি, কারণ আমাদের কিছু পারফরমেন্স ভালো ভালো আছে। আগে এটা ছিল না বলে আপনি উত্তর দিতে পারতেন, এখন তাকে জিজ্ঞেস করেন, সে বলবে আমরা তো রানার্স আপ হয়ে গেলাম এবার, তারপরে আমরা সমুদ্র জয় করলাম, আমরা এই করলে, নানান কথা বলে আপনি তাকে এটার জন্য ধরেন, সে বলবে পদ্মা সেতু কি সুন্দর হয়ে যেতেছে। মানে যত উল্টা পাল্টা উত্তর আমি দেখি তো, যে চিটগংয়ের ঢাকা চিটগং বাইপাস 4 লেন কেন হচ্ছে না, আজকে 5 বছর 7 বছর এতবার হচ্ছে, ধরলে সে বলে পদ্মা সেতু আগাচ্ছে। আপনি কি বলে ওই টেলিভিশনের সামনে ছোট্ট একটা ওভারপাস, নাথিং বাট, এটা আজকে 2.5 বছর চলতেছে, 2 বছর চলতে, এটা জিজ্ঞেস করেন তাকে আগে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি 6 মাসের মধ্যে করতে পারবো, এইটা জিজ্ঞেস করেন, সে বলে যে ইউলুপ হইতেছে, দেখেন না কি সুন্দর, উপর থেকে ছবি দিয়ে নতুন একটা মডার্ন টেকনোলজি আসছে। এখন আমাদের যে এইসব টেকনোলজি আছে, রশিদ সাহেব একটু বলেন, আসলে আমরা কিন্তু অনেক ফাস্ট চলে যাচ্ছি, বিকাশের বলেন, ওই বলেন, সে বলেন, আমাদের অনেক গুছিয়ে যেতে হবে। আমার একটা লেখা ছিল যে সুপার স্পিডের থেকে সেফ স্পিড ইজ মোর নেসেসারি। আমাদের সেফ স্পিডে যাইতে হবে, আমাদের গুছিয়ে যাইতে হবে। আফটার অল পৃথিবীটা এখন বাটপাটদের জায়গা হয়ে যাচ্ছে মাধ্যমে।
আপনি দেখেছেন অন্যরাও যে খুব ভালো তা না, সিঙ্গাপুরে যে আপনি দেখেছেন লিক নিশন, সে কিভাবে টাকা চুরি করেছে, একটা হাই লেভেলের MBA BBA এগুলি করা লোক টাকা চুরি করে সে ধরা পড়ছে, জেলে গেছে। আমাদের কিন্তু চারদিকে এই ধরনের যখন টেকনোলজির একটা এক্সপ্লোশন হতে থাকে, তখন যারা গরিব, যারা একটু দুর্বল, যাদেরকে ইংরেজিতে আমরা কি বলি না, গালিবল, এসব গ্রুপকে তারা ধরে। আমি টের পেয়েছিলাম NBR এর চেয়ারম্যান থাকাকালীন, হঠাৎ দেখলাম এরকম হংকং থেকে একটা গ্রুপ আসলো, তাদেরকে নিয়ে আসতো, পরে যারা স্ক্যামের মধ্যে পড়েছে এসে তারা বুঝাই দিল যে লক ইন করা ছিল, তখন লক ইনটা করে গেছিল, বলে লক ইন খুব খারাপ ইয়া, এগুলি সব ছেড়ে দিতে হবে, এই হবে, লম্বা লম্বা ইয়ে করলো। আমি চেষ্টা করলাম অনেকে বুঝাইতে উপরে, কিন্তু তারা মানলো না। লক ইন তুলে দিলে বাংলাদেশ মানে সাংঘাতিক ইয়ে হয়ে যাবে, লক ইন ছেড়ে দিল। উইদিন 2 or 3 months এই স্ক্যামগুলি ঘটে গেল। আমাদের উপরে কিন্তু অনেকের টার্গেট আছে। 27 বিলিয়ন 28 বিলিয়ন যখন আপনার ডলার রিজার্ভ থাকে, তখন অনেকের লোলভ দৃষ্টি পড়ে। বাংলাদেশের উপরে লোলভ দৃষ্টি আছে। এই ধরনের ক্রুকেড পিপল, এই ধরনের স্ক্যাম স্টার, এরা কিন্তু ই করছে। আমাদেরকে সজাগ হতে হবে এবং আমরা কোনো জিনিসকে, আমি বলবো উইথ অল রেসপেক্ট টু দিস, লাইটলি নিয়ে, যেটা অমুকের দোষ, এটা কিছু না, 4,000 কোটি টাকা নাথিং, এসব বলে যাতে আমরা জিনিসগুলিকে খেলো না করে দেই। ঠিক। আর্থিক নিরাপত্তা একটা হুমকির মুখে পড়লো এই ঘটনার মধ্যে যে আপনার। আমি আসলে দেশীয় অবস্থা আন্তর্জাতিক অবস্থার সাথে মিলিয়ে ফেললে হয়তো আমরা কারেক্ট পারসেপশন পাবো না। তো সেখানে হচ্ছে যে ডক্টর সালাদ ঠিকই বলেছেন যে সম্পদ রক্ষা করা একটা খুব কঠিন ব্যাপার। আবার এই সম্পদ রক্ষা করার জন্য, রক্ষা করতে গেলে আপনাকে এই রক্ষার জন্য একটা ব্যয় করতে হবে, সেই ব্যয়টা আমরা এখনো বুঝি না। নিরাপত্তার উপরে যে আমরা যে ব্যয় করার কথা, আমরা সেই ব্যয়টা করি না। যেমন একটি কথায় বলা যায় যে আমরা দেখি যে ওই যে ডাকাতির কথা বললেন, যে ATM মানি ফিডিং কে করছে? আউটসোর্স একটা সিকিউরিটি কোম্পানিকে দিয়েছে। ব্যাংক ওটা আউটসোর্স সিকিউরিটি কোম্পানিকে কেন দিয়েছে? দিলে যে টাকা খরচ হয়, ব্যাংক করলে যে টাকা খরচ হয়, তারা সস্তায় করে দিচ্ছে। তো হি হ্যাজ লুক ফর এ ভেরি ইজি অ্যান্ড চিপ সিস্টেম। ওই চিপ সিস্টেম তাকে কতটুকু সিকিউরিটির গ্যারান্টি দিচ্ছে সেটি সে অ্যানালাইজ করার চেষ্টা করছে না। তো আমরা হচ্ছে যখন চারিদিক থেকে আয় করতে থাকি, তখন শুধু আমরা টাকাই দেখতে থাকি যে কিভাবে বাঁচানো যাবে, কিভাবে টাকা বাঁচিয়ে ফান্ড বড় করা হবে। কিন্তু এই টাকাটাকে সঠিকভাবে রক্ষা করতে হলে সমস্ত ধরনের এই যে ডাকাতি বা ডাকাত দুর্বৃত্ত যারা আছে তাদের ঠেকাতে আমার একটা প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। সেখানে লোক থাকবে, সেখানে টেকনোলজি থাকবে, সেখানে টেকনোলজির উপরে সুপার টেকনোলজি থাকবে। এগুলো ব্যয়বহুল। এই ব্যয়টা আরেকটি হচ্ছে একটা জেনারেশনের সমস্যা আছে। সেটি হচ্ছে যে জেনারেশন ডিসিশন মেকিং এর টপ স্টেজে আছে, সেই জেনারেশনটা কিন্তু এই টেকনোলজি থেকে একটু দূরে। তো সেই টেকনোলজিদের যে পারসেপশন ডেভেলপ করার কথা, সেটি ঠিক মাথায় ঢোকে না। তো আমরা যখন প্রথম ওই কম্পিউটার পেয়েছি, তখন বলা হচ্ছে যে কম্পিউটার দিয়ে টাইপ করা যায়, তাহলে টাইপ রাইটারের দরকার নেই। তখন তো এটি একটি ঝুঁকি করেছে, যারা টাইপিং করে যারা জীবন নির্বাহ করত, তাদের চলে গেছে। তো সেইখানে আমি যে ঝুঁকিটা দেখছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে টাকা হ্যাকিং হতে পারে, আমি আজকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হিসেবে। কিন্তু এটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপরে যে আস্থা, এই যে অনাস্থার সৃষ্টি হলো, এটা কিন্তু সব আমাদের মতো, তো আমরা তো একটি দেশ না, আমাদের মতো সমস্ত দেশই ওই অনাস্থা তাকে প্রকাশ করবে যে ইয়োর সিস্টেম ইজ নট সিকিউর। তো সে গায়ের জোরে বলতে পারে যে আমার কোনো দায়বদ্ধতা নেই। আবার আমরাও বলতে পারি যে ওর দায় সব, যেখানে ডক্টর সাদাত বলেছেন এখন আমাদের মধ্যে এই যে সিকিউরিটি সিস্টেমটা, যে কারা কারা এই সিকিউর কি কাদের হাতে থাকে, টাকা ট্রান্সফারে, রিজার্ভ মেনটেন করা বা এখান থেকে টাকা খরচ ওঠানোর এই কিগুলো কাদের কাছে আছে, পিনগুলো কাদের কাছে আছে। তো সেটি যদি অল্প কয়েকজনের কাছে থাকে, তাহলে এই ধরনের ম্যানিপুলেশন হতেও পারে। আমাদের মধ্যে থেকে কেউ জড়িত আছে কিনা সেটি আমরা এখনো পরিষ্কার না। তো সেক্ষেত্রে এটি তদন্ত না করে এটা বলা যাবে না। তবে একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল সিস্টেমে যখন টাকা হ্যাকিং হয়, তখন এই টাকা কিন্তু কিছুটা অংশ তারা ট্র্যাক করে ফেলেছে যখন বুঝতে পেরেছে যেটা হ্যাকিং হয়েছে। কারণ ডিজিটাল ট্রান্সমিশনটা কিন্তু রেকর্ডেবল। তো ওই টাকা যে ফিলিপাইন্সে আসছে, সেখান থেকে শ্রীলঙ্কা গেছে, সেখান থেকে এটি চায়না হ্যাকাররা এটা করেছে, এটি আলটিমেট এন্ড স্টেট এটাকে পাওয়া গেছে যে এটি ক্যাসিনোতে চলে গেছে। তো যদি আপনি ট্র্যাকিং করতে পারেন, এখন হচ্ছে এটিকে আপনি ওই জায়গায় পৌঁছতেও পারবেন যে কে এটা করেছে। আর যদি এটা প্রুভ করতে না পারে, তাহলে
ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেমের যে ইনসিকিউরিটি সেটা কিন্তু সব দেশের কাছে বড় হয়ে ফুটবে। তো সেখানে আমি যেটা বলবো যে এই আক্রমণগুলো ঠেকানোর জন্য আমাদেরকে সঠিক ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সস্তা পেলেই যে আমি ওইটিকে গ্রহণ করব এটি নিরাপদ যদি না হয় সেই সিস্টেমটা আমাকে আমার সম্পদটাকে রক্ষা করতে পারবে কিনা সেখানে আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার, এবং একটি ফোর্স তৈরি করা দরকার যারা এটিকে প্রোটেকশন করার জন্য এই রাষ্ট্রীয় ফোর্সটা সবসময় এটা মনিটর করবে। যেমন এখন যদি আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে একটা টাকা উঠাই বিদেশের যে কোনো জায়গা থেকে, সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ আসে যে আপনি এত টাকা এইখান থেকে ড্র করা হলো, ইফ ইউ হ্যাভ ডান ওকে, ইফ নট দেন কমপ্লেন। এই যে কুইক রেসপন্স আমরা এই ক্ষেত্রে দেখেছি, এটি কেন যেন একটু রাগ ঢাক করে রাখা হয়েছে যে এটি টাকাটা পাওয়া যাচ্ছে না, হ্যাকিং হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে বলে নাই। কেন বলে নাই আমরা জানি না, তারা চেষ্টা করেছে নিজেরা এটা ম্যানেজ করে ট্র্যাকিং করে উদ্ধার করতে পারবে কিনা। এই যে সমন্বয়ের ক্ষেত্রেও যে আমাদের যে ফাইট করলে একটা যদি আগুন লাগে সে আগুনটা আমরা কিভাবে ক্রাইসিস ম্যানেজ করব সেটা তো আমাদের বেশ কিছুটা ঘাটতি আছে। তবে এই ঘাটতিতে অস্থির হওয়ার কিছু নেই। উন্নয়নশীল এই ঘাটতির মধ্যে দিয়ে উন্নয়নশীল দেশগুলো উন্নতির দিকে এগিয়ে যাবে। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিষয়টা কি আসলে কি তদন্তের কারণে কি চেপে রাখা হলো, সেটা কি ভালো হলো নাকি প্রথমেই পয়েন্ট আউট করা উচিত ছিল? আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট, কারণ এই ব্যাপারে তো আমার এক্সপার্টিস নাই। ব্যাংকিং সিস্টেমের সাথে যারা যুক্ত হয়তো ওনাদেরকে আলোচক হিসেবে থাকলে এই বিষয়টা ক্লিয়ার হতো। যাই হোক, আমি সাধারণভাবে যেটা বুঝি এবং পত্রপত্রিকায় যা দেখেছি এবং দুজন মানে দায়িত্বশীল ব্যক্তির যে বক্তব্য শুনলাম তার প্রেক্ষিতে আমি কিছু কমেন্ট করতে চাই। আগে দিয়ে একটা তথ্য আমি বলি। একটা হচ্ছে যে এই হ্যাকিং এর যে ঘটনা, যেটা আমরা জানতে পারলাম কয়েকদিন আগে, বোধ হয় 3-4 দিন আগে এটা প্রথম এক্সপোজ হলো, পত্রপত্রিকা আসলো যে ল্যান্ডের ঘটনা ঘটেছে। গতকালকে আমরা জানতে পারলাম যে ঘটনা ঘটেছে 1 মাস আগে। তার মানে এই 1 মাস তাহলে কিভাবে গেল? আমার তো এটাই প্রশ্ন ছিল। আমার বাড়ি থেকে ধরেন টাকা যার কাছে ছিল, আমার টাকা আপনার কাছে রেখেছি, বা আপনি আপনার কাছ থেকে ছিনতাইকারী নিয়ে গেছে বা আমার কাছ থেকে নিয়ে গেছে, কে দায়ী না বুঝলাম। কিন্তু এই ঘটনাটা ঘটেছে 1 মাস আগে, এবং সেটা তো দায়িত্বশীলদের স্বীকার করছে যে 1 মাস আগে ঘটনাটা ঘটেছে। তদন্তের স্বার্থে তারা মুখ খোলেননি। তাহলে তদন্তটা করার দায়িত্বটা নিয়েছিলেন কে? কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ব্যাংক। এবং অর্থমন্ত্রী তো এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক হলেও সার্বিকভাবে দেশের অর্থ ব্যবস্থাপনার সাথে প্রধানত যার দায়িত্ব বা দায় তিনি অর্থমন্ত্রী। এবং বাংলাদেশ কেন অর্থমন্ত্রীর কাছে বিষয়টা মানে গোপন রাখবে সেটা তো আমার কাছে খুব রহস্যাবৃত মনে হয়। 1। 2 নম্বর হচ্ছে, যেমন স্ট্রেট ওয়েতে অর্থমন্ত্রী কিন্তু দায়ী করে দিলেন ফেডারেল রিজার্ভ ব্যাংকে, তাই না? উনি কি এটা ইনভেস্টিগেট করে এর মানে অগ্র পশ্চাৎ এগুলো বিবেচনা করে এটাকে দায়ী করলেন, নাকি আবেগপ্রসূত হয়ে করলেন, সেটাও আমার কাছে ক্লিয়ার না। 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই হ্যাকিং আমি যেটা বুঝি সাধারণভাবে, যে যারা ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে টাকা নিয়ে যেতে পারে তার মানে তাদের স্কিল এই ব্যাপারে এবং এক্সপার্টিস খুব হাই লেভেলের, সুপার স্কিল। এখন সেই সুপার স্কিল মোকাবেলা করার জন্য তো আরো সুপার স্কিল দিয়ে আপনাকে নামতে হবে তাকে ট্র্যাক করতে গেলে বা এটাকে ঠেকাতে গেলে। এবং সেই ধরনের মানে কি বলে ইচ্ছা শক্তি বা প্রস্তুতির দিকটা আমি হয়তো পরেই আসি, মানে ইচ্ছা শক্তি কতটুকু মানে সংশ্লিষ্টদের মধ্যে কাজ করছে সেই ব্যাপারটা আমাদের স্পষ্ট। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আরেকটা তথ্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এবং শোনা গেল যে পত্রিকা আমরা যেটা দেখলাম যে তাদের পাসপোর্টও সিজ করে নেওয়া হয়েছে। তার মানে কি ডাল মে কুছ কালা হ্যায়? তার মানে কি যে সমস্যা কি এখানেও আছে? তাইলে আপনি কেন সন্দেহ করলেন? সন্দেহ করার তো ভিত্তি থাকতে হবে। আপনি যখন একটা প্রাইম অফিসেই যদি আপনি মানে এস্টাবলিশ না থাকে বা আপনি যদি কোন রকম ক্লু না পান, তাহলে হুট করে আপনি কার পাসপোর্ট সিজ করবেন? আপনি কাকে আপনি নজর রাখবেন? বাংলাদেশের ভিতরে কত কর্মকর্তা আছে, আপনি কেন 8-10 জনকে আপনি নজরদারিতে নিয়ে গেলেন? তাদের পাসপোর্ট কেন সিজ করলেন যারা দেশ থেকে পালাতে না পারে? তার মানে কি কিছু ক্লু আপনাদের হাতে ছিল, বা কোন তদন্ত বা কোন ধরনের তথ্য আপনাদের হাতে আছে? যদি এটা থেকে থাকে তাহলে কেন এটা আরো হায়ার লেভেলে কমিউনিকেট করা হলো না? এটা রেমেডি কি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবার জন্য আরো হাই লেভেলে কেন
এটাকে নিয়ে যাওয়া হলো না, ইত্যাদি নানা প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে আছে। এখন আমি যেটা বলবো, যে যেটা ডক্টর সাদত হোসেন বলেছেন, আমি ওনার সাথে একমত হয়ে বলবো যে দেখেন, আমাদের রিজার্ভ বাড়ছে, আমরা বলছি যে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আসছে, আমাদের এই হচ্ছে সেই হচ্ছে, ব্যাংকের রিজার্ভ বাড়ছে মুক্তমুখ, এটা খুব পজিটিভ দিক, আমি ধরে নিচ্ছি। যদি এটা পজিটিভ দিক আমরা ধরি, রিজার্ভ বাড়ছে। এখন প্রশ্ন হলো যে দেশের অর্থনীতিতে কতগুলো অগ্রগতির সূচক আছে, আমরা জানি এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। তারপর ডক্টর সাদত হোসেন যেটা বললো যে আবার অর্থনীতির প্রত্যেকটা সেক্টরে যদি আপনি দেখেন, যেখানে টাকা পয়সার ট্রানজাকশন আছে, একটা একটা করে যদি আপনি দেখেন, আমি স্টক মার্কেটের কথা উনি বলেছেন, MLM কোম্পানি, মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, ডেস্টিনি অ্যান্ড আদার্স ইউনিট লাইক দিস, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে তারা সরিয়ে নিয়ে গেল। তার মানে কি? তার মানে কি যে আপনি চোর গেলে তারপরে আপনি টের পান যে চুরি হয়ে গেল? যখন চুরি করছে তখন একবারও আপনি টের পেলেন না। হলমার্কের টাকা চলে গেল, যখন চলে গেল তখন আপনি টের পেলেন না। এটা অনেক পরে আপনি গিয়ে টের পেলেন যে টাকা তো চলে গেছে, টাকা তো গেছে কয়েক ধাপে, তখন আপনি টের পেলেন। অদ্ভুত ছিল শেয়ার মার্কেটের ব্যাপারে দেখেন, আপনি একদিনে তো যায়নি, ওটা 2-3 মাস ধরে গেছে, এবং কিছু লোক এটার সাথে দায়ী। অর্থমন্ত্রী কি বললেন যে তারা ভেরি পাওয়ারফুল, এবং তাদেরকে কেশাগ্রহ স্পর্শ করা যাবে না, কারণ দে আর সো পাওয়ারফুল। তার মানে যে তাহলে পাওয়ারফুল লোকরা পাওয়ার খাটিয়ে এইসব করে যাবে। হলমার্কের ব্যাপারে কি হলো যে 4,000 কোটি টাকা কোনো ব্যাপার না, তার মানে এটাকে হালকা করে দেওয়া হলো। তারপরে কি হলো, বেসিক ব্যাংকের যে ঘটনা ঘটলো, আপনি তার এমডি এটার সাথে দায়ী কিনা এই ব্যাপারেই আপনি সার্চ করতে করতে 3 মাস লাগিয়ে দিলেন। তারপরে এখন বলতেছেন যে না, উনি হয়তো এটার সাথে দায়ী আছে, যে চেয়ারম্যান। আচ্ছা, তো এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে তো মানুষ যারা 2-4-5-10 হাজার আমাদের মতো লোকরা, বা 2-1 লক্ষ টাকা যারা আমরা ব্যাংকে রাখি, আমরাই তো নিরাপত্তাহীন মনে করবো এক সময়। আমার ব্যাংকের টাকাও হয়তো এইভাবে বেহাত হয়ে যেতে পারে। ব্যাংক বলে দিতে পারে যে ভাই তোমার টাকা, যেটা সাদত হোসেন সাহেব বললেন যে কেউ একজন তুলে নিয়ে গেছে। ইব্রাহিম খালিদ সাহেব যেভাবে বললেন যে এর জন্য ব্যাংক দায়ী, আমি ওই ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের কথা বাদ দিই, বাংলাদেশেও তো এরকম ঘটনা আগে ঘটেছে। ওনারা বলুক উনি তো ব্যাংকিং এর সাথে যুক্ত ছিলেন, ব্যাংক ক্লায়েন্টদেরকে টাকা ফেরত দিতে পেরেছে কিনা 15 বছরে, বা দিয়েছে কিনা? ওই যুবকের টাকা কি ক্লায়েন্টরা ফেরত পেয়েছে কিনা? তারপরে আপনার ইউনিফের টাকা, বা যে আপনার কি বলে হলমার্কের, না হলমার্ক ডেস্টিনির টাকা, ওনারা তো কবেই সিদ্ধান্ত নিয়েছেন যে এগুলো রিকভার করবেন এবং ক্লায়েন্টদেরকে ফেরত দেবেন। ডেস্টিনি টাকা কোন ব্যাংক দেবে? ফেরত দেবে না, না, ডেস্টিনি দেবে, মানে যুবক দেবে। সেটি বলে না, ফেরত দেবে কেন? ব্যাংক ফেরত দেবে একটু উল্টে গেছে আর কি। না, না, কোনো অর্গানাইজেশন, ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, মিলিয়ে কথা বললে তো হবে না। না, 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 কোনো ব্যাংকের ক্ষেত্রেও তো এরকম হয়েছে। নাম বলেন সে ব্যাংক, আমি জানতে খুব সম্ভবত বিসিআই হয়েছে, এবং মার্কেন্টাইল, কোন একটা মার্কেন্টাইল বা এই জাতীয় কোন একটা ব্যাংকে হয়েছে। বিসিআই যেটা ইসলামিক ব্যাংক, যেটা 2টা ব্যাংকে হয়েছে, 2টা ব্যাংকে এটা হয়েছে। কিন্তু তারা এখন বিসিআই, এখন বাংলাদেশ ইসলামিক ব্যাংক, যেটা তো ওই ব্যাংকগুলোকে তাদের ক্লায়েন্টদেরকে টাকা ফেরত দিয়ে দিতে পেরেছে, সাথে সাথে নাম বদল ঘটেছে, সময় নাম বদল ঘটেছে। ওই আগেরটাই না, বিসিআই তো আর পারেইনি। তাতে কি দাঁড়ালো, যেটা বলতে চাই সেটা হলো এই ওরিয়েন্টাল ব্যাংক, রাইট। তার মানে হলো যে ক্লায়েন্টের টাকা যখন চলে যায়, আমার টাকাও যদি চলে যায়, আপনি যতই বলেন ব্যাংকিং লয় আছে, সেই আছে, সেই আছে, কিন্তু বাস্তবে আমরা কি দেখি যে টাকা একবার খোয়া গেলে সেই টাকা সহজে ফেরত পাওয়া যায় না, এবং আদৌ পাওয়া যাবে কিনা সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। ঠিক। ধরুন এই যে ডেস্টিনির ইস্যুটাই যদি আমরা একটু ধরি, আপনার এটা একটা পিরামিড স্কিম। বাংলাদেশেই যে প্রথম এই কাণ্ডটি ঘটেছে তা নয়। ডেস্টিনি একবার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সুইমিং যে পুল স্টেডিয়ামটা আছে আপনার মিরপুরে, সেখানে বড় করে একটা অনুষ্ঠান, আমাদের সাবেক সেনা প্রধান সেখানে উপস্থিত ছিলেন। তা আমি আলবেনিয়ার কেস স্টাডিতে তুলে ধরেছিলাম তাদের সামনে। সালি বারিসা যখন প্রেসিডেন্ট, তখন এই পিরামিড স্কিম ধপাস করে ভোপাত ধরনের তল হয়ে গেছিল, এবং পুরো ইকোনমি কলাপসটা, ক্যাওটিক একটা পরিস্থিতি তৈরি হয়, এবং পুরো স্টেট ক্রাফট মেল্ট হয়ে যাওয়ার মতো। আলবেনিয়া পাশে পশ্চিমবঙ্গে তো তৃণমূলের অবস্থা তো খারাপ হয়ে গেল এই সারদা কেলেঙ্কারি, এবং এই কথা খুব একটা ভালোভাবে তারা নিয়েছেন বলে আমার মনে হয়নি। এবং এটা আপনার এই যে কেস স্টাডিটা, সেটা কিন্তু সিরিয়াসলি পার্সু করা দরকার ছিল, সেখান থেকে লেসন লার্ন করা দরকার ছিল আমাদের। অনেক পরে আমরা
কিন্তু মানে একদম ঘাড়ে এসে যখন পড়েছে তখন আমাদের বোধোদয় ঘটেছে। এই যে মানে টু লিটল টু লেট অ্যাপ্রোচ, এটা মারাত্মক একটা ব্যাধির মতো আমাদের, এবং আমাদের আসলে সদা সতর্কই থাকতে হবে। বিশেষ করে যেখানে আমাদের নড়বড়ে একটা প্রস্তুতি, হোমওয়ার্ক ছাড়াই কিন্তু আমরা মাঠে নেমে পড়েছি। মোস্ট মডার্ন সব টেকনোলজি নিয়ে মানে একেবারে ওই কিডরা যেরকম ভাবে নড়াচড়া করে করতে করতে ট্রায়ালের মধ্যে দিয়ে শেখে, বাট সিম্পলি উই ক্যান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট রেফারেন্স টু ফিনান্সিয়াল সেক্টর এট অল। একটু শিক্ষার্থীদের কাছে আসি। দর্শক আমাদের আরেকটি স্টুডিওতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিপোর্টিং সোসাইটির সদস্যরা। আমরা তাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। একটু নাম বলতে হবে এবং কার কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে অধ্যাপক ফেরদৌস হোসেন স্যারের কাছে। স্যার, আপনি হয়তো দেখেছেন 9 মার্চ 2016 প্রথম আলো পত্রিকার প্রথম পেজে একটি খবর প্রচারিত হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কোড দিয়েই টাকা চুরি। তা আপনার কাছে প্রশ্ন বা জানতে চাওয়া হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক, এই ব্যাংকের যদি এই অবস্থা হয় তাহলে আমরা ব্যাংকিং খাতে কতটুকু নিরাপদ এবং কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দিলে আপনি মনে করেন ভবিষ্যতে আমরা এরকম পরিস্থিতিতে পড়তে হবে না? পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি রিজার্ভ ব্যাংক পরামর্শ চেয়েছিল নিউ ইয়র্কের কাছে। রিজার্ভ ব্যাংক 30টির মধ্যে 25টি তারা ত্বরিত কারণে তারা থামানো হয়েছে এবং 5টির সমাধান দিয়েছিল। প্রশ্নটি হচ্ছে এখানে যে যখন নিউ ইয়র্কের কাছে এই প্রশ্নটি করা হয়েছিল তখন যে এই 5টির সমাধান 25টি যে তারা এখনো বাদ দিয়েছেন, তার মানে কি তারা কি এটার উত্তরণ এবং ফলাফল তারা সম্পূর্ণ জানেন কিনা, এটা একটু ব্যাখ্যা করবেন। স্যার এটা একটু আপনি খুব টেকনিক্যাল বিষয়, আপনি কি বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান। সত্যিকার অর্থে চার আলোচক স্যারদের এত সুন্দর গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের যে উত্তরগুলো আমরা লিখেছিলাম সাদাত স্যারের কাছে প্রশ্ন করব, দেখা গিয়েছে আমরা ফেরদৌস স্যারের কাছ থেকে জবাব পেয়েছি, আব্দুর রশিদ স্যারের কাছে আমরা আমাদের যে প্রশ্নগুলো ছিল পরবর্তীতে অন্য স্যারের কাছ থেকে আমরা জবাব পেয়ে গেছি, স্যারদের কাছ থেকে। মূলত হচ্ছে আমার যে কোশ্চেনটা, আমরা এই যে রিজার্ভের অর্থ হ্যাকিং এবং কার্গো নিরাপত্তা এবং এই যে নিরাপত্তাহীনতায় আমরা রয়েছি, আমাদের উন্নয়নশীল আমরা একটি রাষ্ট্র, তো উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে আমাদের অনেক ত্রুটি রয়েছে, অনেক নিরাপত্তাহীনতার ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক লেকিং রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই নিরাপত্তাহীনতা থেকে হচ্ছে আমরা উত্তরণের উপায় কি, এবং হচ্ছে আমরা যাতে হচ্ছে ভবিষ্যতে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারি, এই নিরাপত্তাহীনতা যাতে হচ্ছে আমরা কাটায় উঠতে পারি, সরকারের হচ্ছে কি কি পদক্ষেপ গ্রহণ করলে হচ্ছে আমরা এখান থেকে আমরা মূলত উত্তরণের রাস্তা খুঁজে পাবো, এবং সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন আপনারা? থ্যাংক ইউ। ধন্যবাদ। পরের প্রশ্ন। জি ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা হচ্ছে। তো স্যারদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকাররা হ্যাক করে টাকা উত্তোলন করছে, তো এই ক্ষেত্রে তারা কি আমাদের চাইতে খুব বেশি অভিজ্ঞ নাকি আমরা অনভিজ্ঞ, এবং এই ক্ষেত্রে আমাদের কতটুকু অভিজ্ঞ হওয়া যেতে পারে, এই ক্ষেত্রে যদি আপনারা যদি একটু ওয়ে দেখায় দিতেন। জি ধন্যবাদ। সুনির্দিষ্ট কারো কাছে একজনের সুযোগ ছিল, আর বাকি কমন প্রশ্ন আমরা বলছি। আপনি আমি মনে করি যে যেই প্রশ্নগুলি হয়েছে এর উত্তর কিন্তু একটা জায়গায় আসে, সেটা হলো গো ব্যাক টু বেসিক্স। আমি আসলে বোধহয় ব্যক্তি হিসাবে কনজারভেটিভ। আমি মনে করি যে যখন আমরা নতুন কিছু করতে যাব সেখানে আমাদেরকে একটু সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের
আশেপাশের থেকে যেটা বুঝতে পারি, কতগুলি জিনিস আমাদের অভ্যাস হয়ে গেছে এখন একটা স্লোগানে চলি। ইংরেজিতে এই শব্দটাকে বলে ব্রুহা মানে জোয়ার, মানে স্লোগান। যে এখন চলছে কি, ওই রশিদ সাহেব যেটা বললেন যে আমরা আউটসোর্সিং করে দিচ্ছি। সিকিউরিটি কতদূর আউটসোর্স করতে পারেন আপনি, ম্যানেজমেন্ট কতদূর আউটসোর্স করতে পারেন, এগুলি অনেক কোনো সিরিয়াসলি বসে চিন্তা করতে হয়, কাজ করতে হয়। আমি যেটা দেখি বিভিন্ন অর্গানাইজেশনে যে আমরা সিরিয়াস কোনো কিছু করতে চাই না, কতগুলি স্লোগানে যে এখন আউটসোর্সিং সবকিছু আউটসোর্সিং করে দাও। কারণ আউটসোর্সিং আমি সিকিউরিটি, আমার ব্যাংকিং এর যেসব বুথের যেসব ব্যাপার, আইটির যেসব ব্যাপার, সেটা কি আমি পুরো জিনিস আউটসোর্সিং করে দেব? পুরো জিনিস আউটসোর্সিং করে দিলে তো আপনার এরকম হইতেই পারে, পরীক্ষা সবকিছু আউটসোর্সিং করতে হবে। কারণ এসব জিনিসগুলি এসছে বিভিন্নভাবে। আমি যেসব পজিশনে কাজ করেছি, এসব কথাবার্তা, ওই স্লোগান যে এইটা এই করে দেন, এটা এই করে দেন, এটা আউটসোর্সিং করে দেন, এটা সব ওপেন করে দেন, অনেকগুলি জিনিস থাকে। এক একটা স্লোগান আসে, মাঝে মাঝে আসে যে ওই যে সবকিছু ওপেন করে দেন, কোনো কিছু গোপনীয় থাকা যাবে না, সরকার হতে হবে ওপেন, সরকার হতে হবে ওপেন, ব্যাংক হতে হবে ওপেন, আপনার প্রশ্ন হয়ে যেতে হবে আগ থেকে ওপেন, সবাই যাতে জানে। তো সব কিছু এইভাবে চলে না। এইখানে ব্যাংকিং যারা করে এরা সিরিয়াস লোক হতে হয়। আমি সত্য কথা বলবো যে আমার বিশ্বাস হয় যে ব্যাংকে যারা করে এরা ওই রং ঢং, এখানে এই করলাম, কতগুলি বড় বড় কথা বললাম, কতগুলি স্লোগান ইউজ করলাম, এগুলি করে চলবে না। ব্যাংক খুব সিরিয়াসলি কাজ করতে হয়। কোনো সমস্যা আসলো সেটার উপরে আমি দেখি দিনের পর দিন দরকার হলে আমরা আলোচনা করব। আমাদের কতগুলি জাতীয় সমস্যা থাকে, এই ধরনের জিনিস কিন্তু এখনো গেছে। সেখানে আমি দল বর্ষ বিশেষে এক্সপার্টদেরকে নিয়ে দিনের পর দিন আলাপ করে আমি একটা ফুল সেফ কিছু করতে পারি কিনা সেগুলি দেখবো না। আমাদের যেটা অসুবিধা হয়, কোনো কিছুতে আমরা ভিতরে ঢুকতে চাই না, কোনো কিছুতে আমরা ওই যেন অনেক জায়গাতেই শ্যালো কিছু বলে টলে চলে করতে চাই, গুরুত্ব দিয়ে দেখতে চাই না। দেখেন এখানে যে কথাটা বলেছে, দুটো জিনিস আমার কাছে সরকারের চালানোর ক্ষেত্রে মনে হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস ঘটেছে। সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টরের এত বড় একটা আর কোনো আমাকে জানানোর দরকার নেই, আমি আউটসাইডার, উনাকে জানানোর দরকার নেই, কাউকে জানানোর দরকার নেই, তোমাদেরকেও জানানোর দরকার নেই। অবশ্যই এটা গোপনে চলবে, কোনো সন্দেহ নেই, তদন্ত ইত্যাদি অনেক কিছু এখানে গোপনে চলবে। কিন্তু 1 মাস ধরে গোপনে যত কিছু চলবে, 2টা লোক বাংলাদেশে তাদের অধিকার জানতে হবে। এক হলো ফাইন্যান্স মিনিস্টার, এক হলো প্রাইম মিনিস্টার। এই দুজনকে জানাতেই হবে যে আমার এই ঘটনা ঘটে গেছে, এবং যত খারাপই হোক, যাকে আমরা বলি অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, তাদেরকে যেইভাবে হোক জানাতে হবে। এইখানে এই জিনিসটা যখন আমরা জানতে পারছি, ফাইন্যান্স মিনিস্টার বলছে আমার কেউ কিছু জানে নাই, 1 মাস ঘটে গেল, এটা একটা ভয়ানক একটা অবিশ্বাস্য ব্যাপার মনে হচ্ছে। তবে আমরা তো আরো উপরে কি ঘটেছে জানি না, কারণ এগুলি 2টা জায়গাতে জানাতে হয়। আমার সিস্টেম অফ গভর্নমেন্ট আমি যেভাবে বুঝি, 1 ইজ ফাইন্যান্স মিনিস্টার, যেহেতু এই ক্ষেত্রে ঘটেছে, 1 ইজ প্রাইম মিনিস্টার। যদি কোনো সিকিউরিটির ব্যাপার ঘটে থাকতো দেশের, যদি ফিজিক্যাল সিকিউরিটি ইত্যাদি হতো, তাহলে হয় হোম মিনিস্টার, অথবা যদি এটা অন্য সাইডের হয় ডিফেন্স মিনিস্টার, আর প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার হলো তো একই। এগুলিতে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে কি করে এটা ঘটেছে, শুধু এই ব্যাপারটাও যদি তদন্ত করে দেখা হয়, আমার মনে হয় ভিতরে অনেক জিনিস জানবেন। এখন যেটা বলা হয়, আমি আগেও বলেছি যে যত সিস্টেমই করেন, আপনার ইন্টারনাল কিছু লোক এটা জানবেই। সিস্টেমের দায়িত্বে, যে সিকিউরিটির দায়িত্বে, তাদের কি রোল ছিল, তাদের অ্যাক্টিভিটিস কি ছিল, এটা জানার দরকার। কারণ চাইনিজ হ্যাকার হোক কি ফিলিপাইন হ্যাকার হোক, তারা কিন্তু অনেক সময় মানুষটাকে প্রথমে করে ট্র্যাক করে, একে আমি এর থেকে কি জিনিস বের করতে পারি। ওই আপনার পিন নাম্বারই বলেন, কোড নাম্বারই বলেন, এর কিন্তু একটা হচ্ছে ক্লু হচ্ছে পার্সোনালেরা, এদের ছাড়াও কেউ করতে পারে। আমার যদি কোনো এটিএম কার্ডে হয়, আমার একদম অজান্ত হতে পারে, আবার আমারই মানে ইনঅ্যাডভার্টেন্স অথবা আমারই
কোনো একটা বিশ্বস্ত লোক যে এই জিনিসটা জানে সে এর মধ্যে ইনভলভ হতে পারে। তো এগুলি তদন্ত করে দেখতে হবে। কিন্তু যারা এটা দেশের শাসনের মালিক, শাসনের দায়িত্ব পেয়েছেন আমি বলবো, সেই দুইটা লোককে অবশ্যই আগে জানানোর দরকার ছিল। আমরা অনেক প্যাসিভ কথা শুনেছি, এত প্যাসিভিটিতে থাকার আমার মনে হয় কোনো কারণ নেই। ঘটনা ঘটবেই। যদি আমার সম্পদ থাকে, আগুন যদি থাকে, তাহলে আগুন ধরবেই। এখন আমি কিভাবে ফায়ার ফাইটিং করব, সেই ওয়ে আউটটা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই হ্যাকিং শুধু বাংলাদেশের টাকা নিয়ে হ্যাকিং হয়েছে তা না, আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় নথি যেটি ডিফেন্স ডিপার্টমেন্টের, সেটিও হ্যাক হয়ে গেছে। এখন আমাদের যে সমস্যাটা, সেটি তো মূল সমস্যার জায়গা হচ্ছে এই যে ডিজিটাইজেশনের জন্য যে আমরা যে ইঞ্জিনগুলো ব্যবহার করছি, যেটিকে ড্রাইভ করছে, সেটি হলো সফটওয়্যার। এই সফটওয়্যার একটাও আমরা বানাই না। এখন এই যে ব্যাংক যে চলছে, বাংলাদেশের যে কোনো ব্যাংক, তারা ওই 200-250 কোটি টাকা দিয়ে সফটওয়্যার কোনো একটা কোম্পানির কাছে কিনেছে। এখন সেই কোম্পানির কাছে এই সফটওয়্যারের গ্যারান্টি সে দিয়েছে যে হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা কোনো ম্যানিপুলেশন হবে না। তো সেখানেও হতে পারে আমাদের দেশে যারা কোড হোল্ড করছেন, তারা এই কোডটাকে মিসইউজ করছেন কিনা, দুর্নীতি করে বা দুর্বৃত্তায়ন করে, সেটি একটি বিষয় হতে পারে। কিন্তু যে এই ধরনের হ্যাকিং শুধু আমাদের যে ভীতি দিচ্ছে তা না, আমি বলছি ইন্টারন্যাশনাল যে সিস্টেম আছে, মনিটারি সিকিউর যে সিস্টেম আছে, সেটিকে একটা ঝাঁকি দিয়েছে। তো সেই ঝাঁকির ক্ষেত্রে এই বিষয়টাতে এই টাকা কোথায় গেছে এটি খুঁজে বের করা, আমার মনে হয় যে যদি আমরা ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যেসব দেশগুলোতে ইনভলভ, তারা যদি কোঅপারেট করে, তাহলে এটি বের করা খুব একটা কষ্টের না। এখন আমাদের এখানে একটি অর্থ গেছে, কিন্তু এখানে ডিপ্লোম্যাসির একটা অ্যাকশন চলে এসেছে। এখন ডিপ্লোম্যাসির মধ্যে আমি বলতে চাচ্ছি ওই দেশগুলোকে কোঅপারেশনে আনতে হবে। এনে আমরা যদি এটাকে যদি উন্মুক্ত করতে পারি কেন হয়েছে, এটি বিশ্বের কাছে একটি, আমি বলবো, নজির হয়ে থাকবে। এই ধরনের নজির 2-4টা সৃষ্টি করলে আমরা যে সিস্টেমের যে ঘাটতিগুলোকে আরো বেশি করে চিনব এবং ওগুলোকে কিভাবে বন্ধ করতে হয় সেটি আমরা শিখব। আমাদের জ্ঞানের যে স্বল্পতা আছে, এটিতে নিঃসন্দেহে আমি স্বীকার করছি। আমরা একটু অন্য বিষয়ে কি যাব, যদি অনুমতি দেন আপনার, কেউ যুক্ত করতে চান এই বিষয়ে? দর্শক, আমরা আমাদের আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন ছিল, আমি একটা বলে দিচ্ছি যে একজন প্রশ্ন করলেন যে প্রথম আলোতে 9 মার্চ, আমার সম্ভবত কত পরশু আমি দেখিনি অবশ্য, সেরকম একটা রিপোর্ট এসছে যে কেন্দ্রীয় ব্যাংকের ভোট দিয়ে এই টাকা, মানে রিপোর্টটা পড়ছে, এবং সেই কারণে নজরদারি, সেই জন্য। তো এইটা তো উনি যেটা বললেন ডক্টর সাদত হোসেন সাহেব, ওই পিনের ব্যাপারটা, যে আমি যদি পিন নাম্বার দিয়ে দিই তাহলে তো তার জন্য ইজি হয়ে যায়। তো এইটা আমার মনে হয় একটা থাকে কিনা সেটির সন্দেহ আছে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে পিন একটা থাকে না, অ্যাটলিস্ট পিন না, অনেকগুলোই থাকে। সেটাই আমি বলতে চাই যে নিশ্চয়ই একটা কোডের এগেইনস্টে সব টাকা থাকে না, আর সব টাকা থাকলে সব টাকা একবারই চলে যেত। তো এই যে কোড নাম্বার যাদের হাতে থাকে, তো আমার মনে হয় যে যেহেতু নজরদারিতে রাখা হয়েছে, এখানে তো কিছু একটা ব্যাপার থাকার সম্ভাবনা আছে। এটাকে তো হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, দেখতে হবে সিরিয়াসলি। দর্শক, আমাদের রিজার্ভের অর্থ হ্যাকিং, কার্গো বিমানের চলাচলের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ যে বিষয়টি ছিল সমসাময়িক, সেটি হচ্ছে ইউপি নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমরা এই বিষয়ে আলোচনার আগে আমরা কিছু বক্তব্য দেখে নির্বাচন আবার সুষ্ঠু যোগ্য করার